আমরা এখানে কেরালার কোট্টায়াম জেলার পুথুপল্লীতে আছি। এটি ইউডিএফ এর একটি শক্ত ঘাঁটি। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি, যিনি খুব ক্যারিশম্যাটিক ছিলেন, এই জায়গায় 53 বছর ধরে প্রভাব বিস্তার করে রেখেছিলেন। তার ছেলে চান্ডি উম্মেন এখন এখানকার বিধায়ক, কিন্তু যা অনন্য তা হলো তিনি একটি সবুজ প্রচার চালাচ্ছেন। তাই আপনি যখন এখানে অন্যান্য নেতাদের, সে এনডিএ হোক বা এলডিএফ, তাদের পোস্টার ফ্লেক্সি দেখতে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে চান্ডি উম্মেন কোনো পোস্টার লাগাননি। প্রায় যান্ত্রিক কনভয় বা এমনকি ফ্লেক্সি, প্লাস্টিকের ধরনের ব্যানার থেকে কোনো চিৎকার, উচ্চ ডেসিবেলের আওয়াজ নেই। এটি যে আসলে একটি সবুজ প্রচার তা নিশ্চিত করার জন্য এখানে কিছুই ব্যবহার করা হয়নি, এবং আসলে তিনি সাইকেলে ঘুরে ঘুরে তার প্রচার করেন। মোহাম্মদ আজহারউদ্দিন এখানে পুতুপল্লীতে চান্ডি উম্মেনকে সমর্থন করতে এসেছেন। প্রথমত একটি খুব সবুজ প্রচার, এবং আপনি এবং চান্ডি উম্মেন আসলে একটি ক্রিকেট ম্যাচও খেলেছিলেন। একদম ঠিক, এটা খুব আকর্ষণীয় ছিল, কিন্তু আমি অনেকদিন খেলিনি, তাই আমার মনে হয় এই প্রচার অভিযানে এই নিয়ে দ্বিতীয়বার আমি এখানে ক্রিকেট খেলছি। তাই আমি ওর সঙ্গে ক্রিকেট খেলতে পেরে খুব খুশি হয়েছি, এবং আমার মনে হয় প্রথমত ওর বাবা উমেন স্যারের সমাধিতে যাওয়াটা আমার জন্য একটা খুব বিনম্র অভিজ্ঞতা, এবং আমার মনে হয় এটা একটা খুব বিনম্র অভিজ্ঞতা। উনি একজন মহান মানুষ, মহান ব্যক্তিত্ব, এবং ওর ছেলেও খুব ভালো করছে। আমার মনে হয় আমি সবসময় সবুজ বিপ্লবের পক্ষে, কারণ আমার মনে হয় তার এখানে কোনো পোস্টার নেই, কিন্তু পুতুপল্লী মানে আমি সবসময় পোস্টার লাগানোর বিরুদ্ধে, কারণ এটা সময়ের অপচয়। পরিবেশ, হ্যাঁ, কারণ শুধু 10-15 মিনিট পরিবেশ এবং 10-15 দিনের জন্য থাকে, এবং তারপর এটা মানে একরকম সময়ের অপচয়। তাই আমার মনে হয় এটা একটা খুব ভালো প্রচার অভিযান। আমার দেখে মনে হচ্ছে যে উনি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিততে চলেছেন, কিন্তু একই সাথে উনি মানে আমরা বিষয়টাকে হালকাভাবে নিতে পারি না, এবং তারপর কংগ্রেস ভালোই করছে। আমার মনে হয় এর অধীনে তেলেঙ্গানা আর কর্ণাটক যা এখানে দেখিয়েছে, কেরালায় হ্যাঁ মানে যেমন আমরা কর্ণাটক এবং তেলেঙ্গানাতেও খুব ভালো করেছি। সমস্ত গ্যারান্টি বুঝলেন বাস্তবায়িত হয়েছে, বেশিরভাগ গ্যারান্টি বাস্তবায়িত হয়েছে, এবং আশা করি মানে আমাদের যা গ্যারান্টি আছে মানে ইশতেহারটি কেরালায় আছে। আমার মনে হয় আমি নিশ্চিত যদি ইউডিএফ সরকার আসে ইনশাআল্লাহ সেগুলো অবশ্যই পূরণ করা হবে, এবং আমার মনে হয় মানুষ একটা বিরাট পরিবর্তন অনুভব করবে বুঝলেন। কারণ আমার মনে হয় এলডিএফ এখন যেমন আছে, এখন 10 বছর হয়ে গেছে, আমার মনে হয় ওরা তেমন কিছু করেনি, তাই মানুষও বিরক্ত হয়ে গেছে। আমি যেখানেই যাই বুঝলেন, মানুষ চায় না যে এলডিএফ আসুক। আমি যদিও তাদের কাছে সম্মানীয় এর বড় বড় পোস্টার আছে, মুখ্যমন্ত্রী কিন্তু আমার মনে হয় না ওরা জিতবে। ওটাই মানে ঠিক যা মানুষ বলছে, আমি যেখানেই যাই। আপনি জানেন ইউডিএফ খ্রিস্টান এবং মুসলিম ভোটের উপর অনেক নির্ভর করেছে, কিন্তু এখন এমনকি 2 সংখ্যালঘু সম্প্রদায়কে বিভক্ত করার একটা চেষ্টা চলছে, তাই না কেরালায়? না, আমার মনে হয় না ওদের বিভক্ত হওয়া উচিত বুঝলেন, কারণ যেই মুহূর্তে আপনি বিভক্ত হয়ে যাবেন এটা খুব কঠিন হয়ে যায় মানে কেরালার মানুষের জন্য। কারণ মানে সবকিছুকে এক হতে হবে, কারণ আপনাদের একটা ধর্মনিরপেক্ষ সরকার দরকার। আপনাদের এমন একটা সরকার দরকার যারা সামনের কথা ভাবছে, জানেন তো। আপনারা আমাদের মুখ্যমন্ত্রীর মতো সরকারের আরো উদ্ভাবন করা পছন্দ করেন না। মানে আমার অনেক সর্বোচ্চ সম্মান আছে রেবন্ত রেড্ডি স্যারের প্রতি, জানেন তো, আমাদের মুখ্যমন্ত্রী। আমার মনে হয় ওনার উদ্ভাবন খুব উদ্ভাবনী হয়েছে, আর তারপর মুখ্যমন্ত্রী হয়ে উনি একটা পরিবর্তন আনছেন। চান্ডি উম্মেন নিজেকে একজন হিসেবে প্রমাণ করছেন, অবশ্যই একজন নতুন যুগের নেতা, প্রচারের একটা নতুন পদ্ধতি শুরু করছেন। আপনি কি একজন তেলেঙ্গানার একজন মন্ত্রী হিসেবেও এই বিষয়টাকে সমর্থন করবেন যে আমরা প্রচারে প্লাস্টিক পিভিসি ব্যবহার করব না? অবশ্যই, এটা সবসময় মতোই কাজের একটা অংশ, জানেন তো, কারণ আপনাকে ওটা করতেই হবে। আর তা না হলে আপনি যদি ওটা না করেন মানে ওটা ওইরকমই চলতে থাকবে, আর আমরা যদি শুরু না করি না কোথাও থেকে আমাদের শুরু করতে হবে। তাই আমার মনে হয় উনি খুব ভালো কাজ করেছেন, উনি প্রচারটা সবুজভাবে শুরু করেছেন, তাই আমি ওর জন্য খুব খুশি, আমি ওর জন্য শুভকামনা করি। আমরা এখানে পুতুপল্লীতে আছি, যেটা ইউডিএফ এর একটা ঘাঁটি, এবং এখানেই মিনিস্টার উম্মেন চান্ডি কেরালার একজন ব্যক্তিত্ব সম্পন্ন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 53 বছর ধরে সবসময় এখানে এমএলএ ছিলেন। আর আমার সাথে আছেন চান্ডি উম্মেন, যিনি অবশ্যই ইউডিএফ প্রার্থী এবং এমন একজন যিনি একজন নয়া যুগের রাজনীতিবিদ, যিনি সবুজ প্রচার নামে কিছু একটা শুরু করছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, উনি একটা সাইকেলে আছেন, আর এভাবেই উনি প্রচার করে আসছেন। আপনার দিন তাড়াতাড়ি শুরু হয় এবং আপনি সাইকেলে প্রচার করে চলেছেন, মোটর চালিত যান ব্যবহার না করে সেই পরিমাণে। আমি বলছি না যে আমি এটা পুরোপুরি ব্যবহার করেছি, কিন্তু সকালে প্রচারগুলো এরকমই হয়েছে। আমি 6টায় শুরু করি, তো আমি প্রথমে একটা মোটরসাইকেল বা একটা গিয়ারবিহীন স্কুটার কেনার কথা ভাবছিলাম। তারপর আমি বুঝলাম এটাই অনেক ভালো হবে, এতে আমার ব্যায়ামও হয় এবং আমার কারো সাহায্যের প্রয়োজন হয় না, আর আমি পেট্রোল ডিজেল ব্যবহার করি না, এটা ব্যাটারিতে চলে। সুতরাং যদি আমি পেতে চাই, আমি এটাকে একটা স্কুটারের মতো ব্যবহার করতে চাই, আমি এটাকে সেভাবে ব্যবহার করতে পারি।
যখন আমি এটাকে সাইকেলের মতো ব্যবহার করতে চাই আমি সেভাবে ব্যবহার করতে পারি এবং আমি মানুষের সাথে আরো ব্যক্তিগতভাবে দেখা করতে পারি। এটা আমাকে মানুষের কাছে আরো ব্যক্তিগতভাবে পৌঁছানোর সুযোগ দেয়। তো আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি পাশের একটা পঞ্চায়েতে একজনের সাথে দেখা করেছিলাম। আমি তাদের সাথে কথা বললাম এবং সে তার মন পরিবর্তন করলো। সে একজন কমিউনিস্ট লোক ছিল। সে ওই পঞ্চায়েতে আমার বন্ধুকে বলেছিল যে সে আমাকে ভোট দেবে কারণ আমি তার সাথে এইভাবে দেখা করেছি। তাই এটা আরো সাধারণ মানুষ, সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতীক। এবং আমার মোটরচালিত গাড়ির প্রচারও আছে, কিন্তু আমি হঠাৎ করে একবারে সবকিছু পরিবর্তন করতে পারি না। প্রধান ধারণাটা হলো মানুষকে সমর্থন করা বাড়ি দিয়ে। আমি গত 2.5 বছর ধরে একটা বাড়ি প্রচার চালাচ্ছি। আমি প্রায় 50টা বাড়ি বানিয়েছি, আরো 200টা বাড়ি বানাতে চলেছি, যার মধ্যে 25টার আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। তাই আমি সেটার জন্য আমার প্রচারের অর্থায়ন করতে চাই। তাই আমি ব্যানার, পোস্টার, ফ্লেক্স দিয়ে প্রচার করি। সেই জন্যই আমরা এখানে কোথাও দেখতে পাই না। সবাই বলছে যে আপনি সম্ভবত একজন নিশ্চিত বিজয়ী, কিন্তু আমরা কোথাও আপনার মুখ দেখতে পাই না। না, আমি একটাও আমার ফ্লেক্সাস, পোস্টার বা ব্যানার লাগাইনি। আমি ওদের খুব নির্দিষ্টভাবে বলেছি এবং যেখানেই আমি এরকম দেখেছি আমি সেটা সরিয়ে দিয়েছি। তাহলে এটা একটা খুব সচেতন সিদ্ধান্ত। আপনি কি সত্যি বলবেন যে আইন হওয়া উচিত যাতে নির্বাচনে পিভিসি, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্ভবত ব্যবহার না করা হয়? এটা অন্তত একটা শুরু, তাই না? আমি অতটা দূর যাব না, কিন্তু এটা প্রত্যেক ব্যক্তির উপর নির্ভর করে। এখানে এই নির্বাচনী এলাকায় এটা আমাকে সাহায্য করে আমার প্রকল্পগুলিতে অর্থায়ন করতে। আমার একটা লক্ষ্য আছে, তাই এটা একটা বড় লক্ষ্য। আমি এটা আমার 48টা বাড়ি বানানোর অভিজ্ঞতা থেকে বলছি। আমি দেখলাম যদি আমাকে আরো 200টা বানাতে হয় তাহলে সেটা আরো কঠিন হবে, তাই আমাকে নিজের উৎস খুঁজে নিতে হয়েছিল। সুতরাং এই হলো পথ, কম প্রজেকশন, বেশি করে সমাজের। আপনার বাবা খুব স্নেহভাজন ও মনোগ্রাহী ছিলেন। চান্ডি উম্মেন চান্ডিটি থেকে কিভাবে আলাদা? আমি কখনোই ওর মতো হতে পারবো না। উনি ছিলেন এত ধৈর্যশীল একজন মানুষ। উনি কাজ করতেন 20 ঘন্টা, 21 ঘন্টা। ওর তাড়াতাড়ি ঘুমানোর প্রয়োজন ছিল না, তাই উনি জীবনের সব ধরনের বিলাসিতা ছেড়ে দিতে পারতেন। তাই উনি হাঁটতে পারতেন। ওর ছোটবেলায় উনি হেঁটেছেন ওর দলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার, তাই উনি ঘুমিয়েছেন ফুটপাথে। উনি রেলওয়ে স্টেশনে ঘুমিয়েছেন। উনি নিজের ঘরে মেঝেতে ঘুমিয়েছিলেন, কারণ ওর ঘরটা লোকে ভর্তি থাকতো, যে ওর ঘুমনোর জায়গা থাকতো না, তাই উনি মেঝেতে ঘুমিয়েছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনার নিজের গাড়িতেই জায়গা থাকতো না, তাই উনি যখন থাকতেন না তখন একজন মানসিক ভারসাম্যহীন লোকও ওনার চেয়ারে বসে পড়তো, কারণ ওনার অফিস এতটাই ভিড়ে ভর্তি থাকতো। তাই উনি সবসময় মানুষের সঙ্গে থাকতেন, যেটা আমি অনুকরণ করতে পারি না। আপনিও তো স্পষ্টতই একজন খুব ফিট মানুষ, না হলে একজন খেলোয়াড়, না হলে আপনি সাইক্লিং করতে পারতেন না। আর আপনি মোহাম্মদ আজহারউদ্দিনকে ডেকেছিলেন, যাকে আপনি স্বপ্ন সত্যি হওয়ার মতো বলেছিলেন, যে আপনি তাকে বল করতে পেরেছিলেন, বা তিনি যখন বল করছিলেন তখন আপনি ব্যাট করতে পেরেছিলেন। না, কারণ ভারত আমাদের ভাবনার মধ্যে ছিল। যখন ওরা ক্রিকেট খেলতো ওরা আমাদের সকলের প্রতিনিধিত্ব করতো। ওরা যেন 100 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছিল, তাই আমরা ভালোবাসতাম। আমরা ওনার জন্য প্রার্থনা করতাম। আর যখন সচিন, যখন উনি দ্রাবিড়, যখন সৌরভ যেই আসতো বল বা ব্যাট করতে, এটা মানে অসাধারণ ছিল, আর আমরা সেই দিনগুলো ভুলতে পারবো না। তাই উনি যখন এখানে এসেছিলেন এটা আমাদের জন্য সত্যি একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল, যে মিস্টার মোহাম্মদ আজহারউদ্দিন এসেছেন ভারতীয় দলের অধিনায়ক। তার মানে ভারত নিজেই ওনার দ্বারা প্রতিনিধিত্ব প্রাপ্ত। তাই উনি যখন এলেন সেটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল, তাই আমি ওনাকে একটা 6 মেরেছিলাম। আচ্ছা, ওটা সুন্দর ছিল। কেরালা এমন একটা জায়গা যাকে আমরা বলি, যার কথা বলি যে এত সুন্দর, কারণ খ্রিস্টান সংখ্যালঘু, মুসলিম সংখ্যালঘু, হিন্দু সবাই মিলেমিশে থাকে। কিন্তু এখন কি আপনি কি এই দেশে এই ধরনের কিছুর প্রতি কোনো হুমকি দেখতে পাচ্ছেন? না, এটা ভারতের মতোই। কেরালা নিজেই ভারতের একটি আনুবীক্ষণিক রূপ। ভারতে প্রতিটি ধর্ম ঐক্যবদ্ধভাবে থাকে। একই জিনিস শুধুমাত্র কেরালাতেই আছে। সেই অর্থে ভারত আর কেরালার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বিশ্বাস করি আমরা কেরালার দিকে তাকাই, যা দেখতে সেই ঐক্যের প্রতীকের জন্য, যা দেশের অন্যান্য অংশে বিলীন হয়ে যাচ্ছে বলে মনে হয়। না, আমি এখনো ভারতের আশাকে এবং ভারতের ধারণাকে আঁকড়ে ধরে আছি। এটা বিলীন হতে পারে না। এমনকি সবচেয়ে হয়তো নিজের ধর্ম নিয়ে ক্ষুব্ধ ব্যক্তিটিও কখনো একটি নির্দিষ্ট সীমার বাইরে যাবে না। আমি তাই বিশ্বাস করি, কারণ দিনের শেষে তারা সবাই ভারতীয়, এবং ভারতের সংস্কৃতি, ভারতের ধারণা হলো যে তারা বলেছে লোকা সমস্তা সুখিনো ভবন্তু। পুরো বিশ্বের বলা উচিত, আপনি জানেন, শান্তিপূর্ণ এবং সুখী। শান্তিপূর্ণ, সুখী এবং অতিথি দেবো ভব। যেই আসুক সে ভগবান বা একজন অতিথি ছিল। আমার মনে হয় যে ওই সংস্কৃতিটা সবার মনেই আছে, আমাদের শুধু মাঝে মাঝে তাদের মনে করিয়ে দিতে হয়। এখানে কেরালায় সেই মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে ভারতের বাকি অংশে আমাদের তাদের মনে করিয়ে দিতে হয়। আপনি তো দিল্লিতেও সময় কাটিয়েছেন, স্টিফেন্স আর ল কলেজ আর ওইসব। এখানকার রাজনীতি দিল্লির রাজনীতি থেকে কিভাবে আলাদা? এখানে রাজনীতি সম্পূর্ণভাবে তৃণমূল কেন্দ্রিক।
আপনি সেখানে ওই রাজনীতি খুঁজে পাবেন না। আরেকটু বেশি জানেন তো, সংযোগহীন আমি বলবো। এখানে সম্পূর্ণভাবে সংযুক্ত। রাজনীতিবিদদের জবাবদিহি করতে হয় জানেন তো, সব সময় তাদেরকে সহজলভ্য। তাদের কাজ করতে হয়। আপনাকে সব বিয়ে বাড়িতে যেতে হবে, আপনাকে সব মৃত্যুতে যেতে হবে, না হলে ওরা আপনাকে ধরবে। কেন আসেননি? কারণ ওরা সবাই আপনাকে পরিবার বলে মনে করে, এটাই কারণ। আমি ওদের পরিবার, সেই কারণেই ওরা আমাকে ওদের মৃত্যুতে চায়। আপনি জানেন যখন ওদের পরিবারে মৃত্যু হয়, কেউ মারা যান, কেউ মারা যান বা কোনো বাচ্চার জন্ম হয় বা বিয়ে হয়, কারণ আমার বাবা এই নির্বাচনী ক্ষেত্রটাকে সেভাবে দেখতেন, তাই ওরা আমাকে সেভাবে চায়, কারণ আমি পরিবারেরই অংশ। যদি আমি না যাই তাহলে মনে হয় যেন আমি একটা পারিবারিক অনুষ্ঠান বাদ দিয়েছি। ব্যাপারটা এতটাই ব্যস্ততার। আপনার বাবা এখানকার প্রায় সবাইকেই চিনতেন। 53 বছর। তিনি প্রত্যেককে নাম ধরে ডাকতেন, তিনি প্রত্যেককে তাদের নাম ধরে ডাকতে পারতেন। এবং আপনি সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। সাইকেল মোটরা করে যাচ্ছি রাতে মোট হেফট। ঠিক আছে না, আপনি জানেন আপনি কর্ণাটকের এমএলএ কে নিয়ে এসেছেন মিস্টার আজহারউদ্দিন তেলেঙ্গানা থেকে। স্বাভাবিকভাবেই আপনি সেগুলোকে এমন রাজ্য হিসেবে দেখাচ্ছেন যেখানে কংগ্রেস গ্যারান্টিগুলো বাস্তবায়নে ভালো কাজ করেছে। হ্যাঁ, কিন্তু এটাও এমন একটা রাজ্য যা প্রায় 6 লাখ কোটি টাকার আর্থিক ঋণের মোকাবিলা করছে। এটাই আপনার দল বলে আসছে। না, ওটা একটা বাস্তবতা। এই বেজনগলা তাপালানোর কোনো উপায় নেই যে সেখানে ঋণ আছে, কিন্তু আমি আশাও প্রার্থনা করি যে সেখানকার সরকারগুলো এর মোকাবিলা করতে পারবে এবং আমাদের এখানে একই রকম সমস্যা হবে না, কারণ তাদের কাছে সামলানোর মতো সংস্থান আছে। আপনি শবরীমালার শোষণার বিষয়টি নিয়ে কথা বলেছেন। এটা কি এমন কিছু যা এখন অনুরণিত হচ্ছে? স্বাভাবিকভাবেই একটা বড় সম্প্রদায় আছে, বা সবাই আসলে, এমনকি এমনও নয় যে শুধু হিন্দুরাই এর জন্য খারাপ বোধ করছে, সবাই ওই মন্দিরের সাথে একাত্ম বোধ করে। আমি একজন খ্রিস্টান, আমি 2 বার শবরীমালা গেছি। প্রথমবার যখন গিয়েছিলাম কেউ জানতো না, দ্বিতীয়বার আমি একজন এমএলএ ছিলাম, সবাই জানতো। এটা এখানে একটা বিতর্কের বিষয় হয়ে গিয়েছিল। ওটাই সেই অনুভূতি যার কথা আপনি বললেন। ওটা আয়াপ্পার প্রতি একটা শ্রদ্ধা। আয়াপ্পা হলেন সবচেয়ে ধর্মনিরপেক্ষ, জানেন, সবচেয়ে আদর্শ ব্যক্তি, আদর্শ দেবতা, যিনি সবাইকে সম্মান করেন, যিনি সবাইকে স্বাগত জানান। ওনার কাছে কোনো ভেদাভেদ নেই। তাই আসলে তত্ত্বমসির ধারণাটা আপনি ওখানে খুঁজে পাবেন। এটা এই ধারণার উপর জোর দেয় যে যেই দর্শন করতে আসে সেই ঈশ্বর, যেই ভক্ত সেই ঈশ্বর। এটাই হলো তত্ত্বমসির ধারণা। তাই শবরীমালা সেই ধারণাটির উপর জোর দেয় যে প্রত্যেক ব্যক্তি ঈশ্বর। শুধু সেখানকার দেবতাই নন, বরং প্রত্যেক ব্যক্তি যিনি দর্শন করতে যান তিনি ঈশ্বর। তো এমন একটা জায়গা থেকে চুরি করাটা একটা লজ্জার বিষয়। শুধু লজ্জারই নয়, এটা একটা ফৌজদারি অপরাধ যা শাস্তিহীন থাকতে পারে না। এখন অভিযুক্ত প্রত্যেকেই জামিনে ছাড়া পেয়েছে। এর জন্য এই সরকার দায়ী। তারা থাম্বুরিকে এই অজুহাতে গ্রেফতার করেছিল যে ধরা যাক সে দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাকে গ্রেফতার করে তারা আসল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছিল। সুতরাং থাম্বুরিকে গ্রেফতার করার ফলে বাকি সবাই ছাড়া পেয়ে গেল। সুতরাং আয়াপ্পা হলেন সেই দেবতা যার দিকে এই ভূমি তাকিয়ে থাকে, এবং যখন আপনি তার জায়গা থেকে চুরি করেন আপনি তা থেকে পালাতে পারবেন না। মনে হচ্ছে এর সাথে একটা গানও আছে। আমি পুথিয়ে কেতিয়ে স্বর্ণম জম্বে মাথিয়ে স্বর্ণপালিকাল মাথিয়ে সস্তা অভিনন্দন মাহুথিয়ে। মানে পথি হলো প্রধান অভিযুক্ত ব্যক্তি। তাকে সন্নিধানম বা মন্দিরের ভিতরে আনা হয়েছিল এবং সে সমস্ত সোনাকে ব্রঞ্জে পরিণত করেছিল। তাই আমি বলেছি এই সরকার সোনাকে ব্রঞ্জে এবং ব্রঞ্জকে সোনায় রূপান্তরিত করার ক্ষমতা আবিষ্কারের জন্য নোবেল পাবে। এটা প্রথমবার, এবং তাদের কাছে সেটা ছিল না এমন ভান করার জন্য তারা অস্কারও পেতে পারে। সুতরাং অস্কার এবং নোবেল উভয় কেরালা সরকারগুলির কাছে আসতে পারে, কোনো সন্দেহ নেই। মানুষের এর সাথে একাত্মতা আছে স্বাভাবিকভাবেই, কারণ আপনি যেমন উল্লেখ করলেন সবাই এটা নিয়ে কথা বলছে। না, ধর্ম নির্বিশেষে সবাই সম্মান করে। যেমন খ্রিস্টানরা যায়, হিন্দুরা যায়, মুসলমানরা যায়, এবং আয়াপ্পাকে সবাই শ্রদ্ধা করে। তাহলে কেন এমন একটা অপমানজনক কাজ করতে হবে? সুতরাং যদি আয়াপ্পা শবরীমালা নিরাপদ না হয় তাহলে কোষাগারের কি হবে? এই প্রশ্নটাই আপনি করছেন। শুধু শেষ একটা কথা, আপনি এটা রাবারের এলাকা। স্বাভাবিকভাবেই এখানকার টাকা লোকেরা তা থেকে সমৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে বিশাল সংখ্যক যুবকও আছে যারা বাইরে চলে যাচ্ছে। এটা কি উচ্চাকাঙ্ক্ষার জন্য, নাকি এখানে সুযোগ ছিল না বলে? না, কারণ গত 10 বছরে আপনি দেখতে পারেন বিশাল সংখ্যায় কেরালা থেকে বিপুল সংখ্যায় তরুণদের দেশত্যাগ। আমি 2016 এবং 2017-তে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়েছিলাম প্রত্যেকবার 2 সপ্তাহের জন্য। যখন আমি দুবারই গেলাম, মুষ্টিমেয় কিছু মালয়ালি। আপনি এখন সেখানে যান, প্রতিটি রাস্তায় আপনি মালয়ালি খুঁজে পাবেন, প্রতিটি রাস্তায়। কেন? কারণ কোনো সুযোগ নেই। এই সরকার এই রাজ্যের যুবকদের ব্যর্থ করেছে, তাই তাদের জনগণকে উত্তর দিতে হবে কেন তারা এটা করেছে। তাই এই নির্বাচনে আমরা এর একটা জবাব দেব। আর ওই লড়াইয়ে আপনি কি কেরালাইকদের অভাব বোধ করবেন? কারণ তারা বিপুল সংখ্যায় আসে, সবাই দেশে যা ঘটছে তা নিয়ে খুব ব্যস্ত। তাদের মধ্যে অনেকেই আসতে পারবে না, এমনকি আমার এক বোনও হয়তো আসতে পারবে না। আমি জানি না সে আসতে পারবে কিনা। তাই আমরা এবার কম সংখ্যক ভোট পাবো সেই হিসাবে।
আর এখানে আপনার প্রতিদ্বন্দ্বী, লোকে বলে আপনি নাকি অনায়াসে জিতবেন। না, সে সব জনগণ ঠিক করবে। গতবার জনগণ আমাকে একটা একটা অনায়াস জয় দিয়েছিল, আমি তাদেরকে দিই। আমার যা কাজ আমি তো তাদের সামনে রাখি। আমি আশা করি তারা আমাকে এবং আমার বাবার কাজকে সমর্থন করবেন। তিনি এখানে 6টি জাতীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন, কিন্তু তবুও প্রচার এইটাই হয় যে এখানে কোনো কাজ হয়নি, কারণ তিনি প্রচার সর্বস্ব মানুষ ছিলেন না। তিনি কখনো মানে নিজের কাজ নিয়ে কিছু বলেননি, তিনি শুধু কাজ করে গেছেন। তাই আমরা আমাদের কাজ করব এবং এইবার আমরা সেই কথা বলবো। তাহলে এখানকার লোকান্ডা বোঝানো বেশি কঠিন নাকি সুপ্রিম কোর্টের বিচারপতিদের? দেখা যাবে। ঠিক আছে, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। তাহলে ইনি হলেন চান্ডি উম্মেন, যিনি গ্রিন ক্যাম্পেন নামে একটি নতুন জিনিস শুরু করেছেন, সাইকেল চালানো। এবং তিনি বলছেন এটা শুধু শুধু পরিবেশের জন্য নয়, এটা হলো সেই টাকা বাঁচানোর জন্য যা তিনি মানুষের ভালোর জন্য ব্যবহার করতে চান। পুডুপল্লি থেকে ক্যামেরা পার্সন পল রাজের সাথে ডিকোডারের জন্য উমা সুদি।